আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে 6 মে, আলহামদুলিল্লাহ 5 তারিখে আমার এই বছরের তৃতীয় ব্যাচ দুবাইতে এসে পৌঁছেছে ক্যাম্পে। এখন কিন্তু রাত 10টা 50 বাজে, 11টার মতো, ফুল কাজের সময়। এই কাজের সময় কাজ ছেড়ে দিয়ে, কাজ না করে কী করতেছি, আমার যেই ক্যান্ডিডেট যারা আসছে তাদের সাথে দেখা করতে আসছি বা দেখা করে যাইতেছি। তো আলহামদুলিল্লাহ মানুষ আমাকে যথেষ্ট ভালোবাসা দেয়, ভালোবাসে এই বিষয়টার জন্য। আর আমিও বিশ্বাস করি যে আমার মনে হয় আমি একমাত্র ব্যক্তি যে আমি ছাড়া এইভাবে দুবাই শহরে কোনো ক্যান্ডিডেটকে কাছ থেকে গিয়ে কাজ নষ্ট করে নিজের নিজের কর্ম নষ্ট করে গিয়ে, টার্গেট নষ্ট করে গিয়ে কেউ এভাবে টেক কেয়ার করবে না। এবং গাড়ি পাওয়ার আগে, গাড়ি পাওয়ার পরে, দুবাইতে পৌঁছানোর প্রথম দিন থেকে শুরু করে একদম যতদিন পর্যন্ত সে আছে বা আমি যতদিন বেঁচে আছি, সুস্থ আছি, ততদিন পর্যন্ত এই যে একটা মানসিক সাপোর্ট, অন্তত এটা আমার মনে হয় না যে কেউ দিবে। এজেন্সি অনেকেই আছে বাংলাদেশে, অনেকেই অনেক চটকদার বিজ্ঞাপন করেন, সুন্দর সুন্দর কালারফুল ভিডিও বানান, অনেকে এটাও জাহির করেন যে আমরাই একমাত্র এজেন্সি, আমরাই একমাত্র ভিসা দিচ্ছি। হ্যাঁ, যাই হোক, আমিও সব কিছু করতে যাই না, আমি এগুলো বলতে চাই না। দুবাই থেকে আমরাই সব কিছু রেডি করে পাঠানোর পরেও তাদেরকে এরকম মানে সুনামের মানে হচ্ছে যে গাছটা আপনি লাগাচ্ছেন, ফল নিচ্ছে আরেকজন। যাই হোক, এগুলো আমরা বলতে চাই না, কারণ সবাই আমরা জাতি ভাই, একই একই জায়গার, যে যেভাবে পারতেছে কাজ করতেছে। আমি আমার কাজ করে যাব, আমার এটা ভালো লাগে, আমার এইভাবে ভালো লাগে। আমি একমাত্র এজেন্ট যে ফিল্ডে আছি, যে একটা ক্যান্ডিডেটকে গাড়ি পাওয়ার আগে থেকে শুরু করে গাড়ি পাওয়ার পর পর্যন্ত, এবং প্রত্যেকটা স্টেপে, পড়াশোনায়, প্রত্যেকটা প্রবলেমে, সব জায়গায় একটা টার্গেট কীভাবে পূরণ করবে, কীভাবে অ্যাক্সিডেন্ট হলে কী করবে, কোম্পানির এই প্রবলেম, ওই প্রবলেম, এই সমস্যা হয়েছে, ওই সমস্যা হয়েছে, যেগুলো আমি ফিল্ডে থেকে যেভাবে আমি করতেছি, ইনশাল্লাহ আমার মনে হয় আর কেউ এরকম কেউ করে বলে আমার মনে হয় না। তারপরেও আমি অনেকের বিশ্বাস অর্জন করতে পারি না, এই জিনিসটা আমার কাছে খারাপ লাগে। তারপরেও আমি দেখি যে মানুষজন ওই চটকদার বিজ্ঞাপন দেখে, সুন্দর সুন্দর ভিডিও দেখে সেখানেই চলে যান, তাদের মাধ্যমেই অ্যাপ্লাই করেন, তাদের মাধ্যমেই এখানে আসেন, জানেন, বোঝেন, দেখেন যে তারা আপনার এখানে কোনো সাপোর্ট দিতে পারতেছে না, কারণ তারা এখানে উপস্থিত নাই। উপস্থিত থাকলে একমাত্র আমি আছি। তারপর আপনারা ঘুরে ঘুরে তাদের কাছেই যান। যাই হোক, আসলে অভিমান করা ছাড়া আমার আর কিছু করার নাই। তো যারা আমাকে সত্যিকারের মন থেকে ভালোবাসেন, তারা এই বিষয়টা মানেন এবং জানেন, বোঝেন, এবং তারা আমাকে ছাড়া আর কারোর মাধ্যমে দুবাই শহরে আসেন না। তো যাই হোক, এগুলা অভিমানের কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে, রাত পার হয়ে যাবে, এগুলো না বলি। এখন এই মুহূর্তে রাত 11টা বাজে, আমরা আসছি আমাদের দুবাই ট্যাক্সির এখনকার বর্তমানে যে ক্যাম্প খাওয়ানিজ, সেই ক্যাম্পে। আমার যে গত 5ই মে আমার 4টা লোক আসছে, তৃতীয় ফ্লাইট এই বছরের, তাদের সাথে আমরা দেখা করতে। তো দেখা যাক তারা কেমন রুম পেলো, তাদের সব কিছু কেমন, তারা ঠিকঠাক মতো পৌঁছাইছে কিনা, রুম ক্যাম্প ভালো লাগছে কিনা, কোম্পানি বা কাজ বুঝে পাইছে কিনা, ভিসা ঠিকঠাক মতো পাইছে কিনা, ভিসা ঠিক আছে কিনা, না তাদেরকে এয়ারপোর্ট থেকে ফিরাই দেওয়া হয়েছে, মানে ওভারঅল তাদের কোনো অভিমান আছে কিনা, অভিযোগ আছে কিনা, সেটা আমরা শোনার জন্য এবং তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য আমরা এখন খাওয়ানিজ অলমোস্ট চলে আসছি। এটাই খাওয়ানিজ, চলুন যাওয়া যায়। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেন দেখলাম করে লিন কিনা ইবাদত ভাই প্রবাসী হয়ে গেলেন? আলহামদুলিল্লাহ, প্রবাসী হলাম। আপনাদের সফলতা ভাই, এটা আমার তো আছে, আপনাদের সফলতা বেশি, কেননা
অনেক কষ্ট দিছে আপনাদের হুম। যেভাবে আপনাদের প্রেশার ট্রিট করছি, অনেক জ্বালাইছি, দিন নাই রাত নাই, ফোনের পর ফোন দিছি, হ্যাঁ ফোনের পর ফোন দিছি। সেই ক্ষেত্রে দেখা গেল যে আপনারাও হয়রান হয়েছেন, এই এত পরিশ্রমের পরেও আপনারা যে আমাদের ফোন রিসিভ করেন, হ্যাঁ এই আলহামদুলিল্লাহ। হুম। তো আসলে এই দুবাই শহরে আমার যে যতটুকু মানে ঘুরে ফিরে দেখলাম, আসার পরে আজকে মোটামুটি অনেক ঘুরছি আমি, ঘুরে পরে দেখলাম। তো আমার ঢাকা শহর চাইতে সহজ জায়গা তাই মনে হয়, আচ্ছা। এর চেয়ে ঢাকাটাই কঠিন, ঢাকা থাকাটাই কঠিন। কোন হিসাবে কোন হিসাবে দেখি বলি, যান্ত্রিক জীবন ঢাকা শহর। হুম। ঢাকা শহরটা আমার চিড়িয়াখানার মতো মনে হয়, যে একটা চিড়িয়াখানার মতো বসবাস করছি। হুম। আর দুবাই শহরটা আসসালাম, বসো, হ্যাঁ। চিড়িয়াখানার মতো না, আচ্ছা। হ্যাঁ আর ঢাকা শহরটা চিড়িয়াখানার মতো। আসসালাম, বসো। হ্যাঁ কেননা তোমাদের কবি সাহেব এখানে 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 যদি আমরা যে আল্লাহ দিলে যদি একটা কার্ড পাবো অবশ্যই, হ্যাঁ, এমএসআইডি হ্যাঁ এমএস কার্ড পাবো। যেহেতু পকেটে ভিসা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, পুরো এলাকাতে যদি ঘুরে বেড়াও মানে বুক এভাবে করে খুলেও ঠিক আছে, তাও কে কিছু বলার নাই, এই একটা মজা। আর আবহাওয়ার দিক দিয়ে ভাই আমার ভালো লাগছে, কারণ ঢাকা শহরে যাচ্ছে খারাপ আবহাওয়া, এই ধুলা বালি আর ধোঁয়া তো আছে, আর পেঁপু শব্দ তো অভাব নাই। হ্যাঁ পেঁপু শব্দ, এমনিতে আবার সদরে মিস করতেছেন। হ্যাঁ বিরক্ত কর ভাই, ও দেখতে পাইছে আইছি এখানটা আমি এই দুবাই শহরে আইছি, পাইছে আইছি, আর মনে হচ্ছে যে এই সারা জীবন দুবাই শহর থেকে যাওয়ার চিন্তা হয় না আমার, এরকম অবস্থা। বাড়িয়ালি তো কইছি ফোন দিয়ে, বাড়িয়ালি ফোন দিয়ে কইছি যে আমার আল্লাহ তাআলা সমর্থ দিলে তোমাদের নিয়ে আমি চলে আসবো দুবাই শহরে। হ্যাঁ এত সুন্দর জায়গা আমার খুব পছন্দ ভাই। হ্যাঁ ঠিক আছে, এত সুন্দর জায়গা এখনো জানি নাই ভাই সুন্দর। আমি যেখানে আছি, আমি দুবাই শহরে একটা কর্নারে পড়ে আছি আল খাওয়ানিজে, কিন্তু এই এত সুন্দর এটাই আমার কাছে ভালো লাগতেছে। আর ওই দিকে আর কত ভালো আছে, ওরা শহর তো ঘোরা হয়নি, ঘুরবো ইনশাআল্লাহ। সমস্যা নাই ভাই, নিয়ে যাবো, ঘুরতে নিয়ে যাবো, আমি টেনশন নাই, নিয়ে যাবো অবশ্যই। আমাদের ক্যাপ্টেন সাহেব আছে, আশরাফুল সাহেব। আশরাফুল ভাই হ্যাঁ খুবই আসলে খুবই জোশ একটা ছেলে, হ্যাঁ আমার খুব ভালো লাগে। ঠিক আছে আশরাফুলকে, সব গাইড নেবেন তার কাছ থেকে, সে যেভাবে দেখাই দিবে। শুধু আসল হয় না, আপনি তো অবশ্যই আপনি গুরু, না, আমি তো মেন আছি, গুরু তো আপনি আমাদের। হ্যাঁ এই যে দেখেন ডিউটি রেখে আসছি। হ্যাঁ ভাই আমি খুবই ধন্য যে আপনারা দুইজন এত পরিশ্রমের পরে আমাদের সাথে দেখা করতে এসেছেন। কোনো এজেন্টের পাইতো না, কোনো এজেন্টে না, আমি যাদের মুখে শুনছি কোনো এজেন্টের লোক আসে নাই। ঠিক আছে, আমাদের আলান আছে জন্য আপনি একটা গর্বিত একটা লোক, হ্যাঁ যে আপনি হ্যাঁ সবার সঙ্গে দেখা করতে আসেন। আলানাসের এই একটা প্লাস পয়েন্ট যে সোহাগ ভাই সবার সাথে দেখা করে, হ্যাঁ এবং আমাদের সাথে বিপদে আপদে সবার সাথে দেখা করে। আশরাফুল ভাই যেমন পুরান হয়ে গেছে, তারপরে আপনি নক করেন, ইয়ে করেন, দেখি তো যতক্ষণ আগে দেখলাম, দেখছি আশরাফ ভাইয়ের সাথে কথা হচ্ছে আপনার। হ্যাঁ আমার কথা হচ্ছে যে আমার তো প্রায় আলহামদুলিল্লাহ 200 মতো লোক আছে, সবার তো খোঁজখবর নেওয়া সম্ভব না। আপনি যদি আমার নক দেন, কিছু জানতে চান, আমি যত ব্যস্ত থাকি না কেন, আপনার উত্তরটা দেওয়া আমার কাছে আগে জরুরি। যে আশরাফুল সামনে আছে, কখনো মেসেজ দিয়ে দেরি হয়েছে আশরাফুল উত্তর দিতে, তো আমাকে জিজ্ঞাসা করতে হবে, ঠিক আছে, প্রশ্ন করতে হবে। এখন অনেকেই আছে অভিমান করে বসে থাকে, এই সোহাগ ভাই এই দিয়ে আইলাম, সোহাগ ভাই করে খোঁজখবর নেয় না। হ্যাঁ অনেকে মনে করছে সোহাগ ভাই আইসা ভাত রান্না দিয়ে ভাত রান্না করে খাওয়াই দিবে, হ্যাঁ অনেক আছে এরকম মনে করে আর কি। যাই হোক ওটা মনে করে বললাম। সেটা হচ্ছে যে যখন যেটা সমস্যা ফিল করবেন সেটা আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো। অবশ্যই আমাদের মাথার উপরে আমি মনে করি যে ঢাকা শহরে আমাদের কাশিম আঙ্কেল ছিল আমাদের গার্জেন, বাপ মারা গেছে, বাপের সমতুল্য ওনাকেই আমি সম্মান করছি, রেসপেক্ট করছি বাপের মতো। আর দুবাই শহরে সোহাগ ভাই আমাদের গার্জেন। হ্যাঁ দেখা গেলো যে আমাদের একটা ছাতা আছে, তাই মনে করি যে ছায়া দেওয়ার মতো ছাতা আছে, সেটা সোহাগ ভাই। ঠিক আছে, তো বিপদে আপদে হোক ইয়েতে যে কোনো ইয়েতে হ্যাঁ সোহাগ ভাই হেল্প পাবো আমরা ইনশাআল্লাহ। আচ্ছা এখন কথা হচ্ছে যে প্রসেসের ব্যাপারে আসি। হ্যাঁ এখানে কোম্পানির নির্দিষ্ট লোক আছে, আমগো নিজস্ব লোক আছে, আলানাসের, ঠিক আছে। কামাল ভাইরে তো চিনেনি, কামাল ভাইয়ের সাথে এখন পর্যন্ত আমার সাক্ষাৎ দেখা হয় নাই, কথা শুনছেন, হ্যাঁ। ঠিক আছে। তার বাবার সাথে দেখা করে আসছেন, হ্যাঁ দেখা শফিকুল ভাই, হ্যাঁ হ্যাঁ দেখছি। শফিকুল আঙ্কেল, সরি শফিকুল আঙ্কেল, আপনারা ভাই ডাকবেন আর কি। আচ্ছা তো সে যেমন ভালো, তার ছেলেটাও এমনই ভালো, ঠিক আছে। হ্যাঁ। তারাও আপনি যখনই কোনো প্রয়োজনে মেসেজ দিবেন, দরকার ইয়ে করবেন, তারাও হেল্প পাবেন। তো সে তো একা মানুষ, ঠিক আছে, তার হচ্ছে হাজার হাজার লোক, হাজার হাজার, ঠিক আছে। সে অনেক ব্যস্ত থাকার পরেও তারপর সবসময় রিপ্লাই করে। তো সে একটা ইয়ে রাখছে, একটা টিম রাখছে, আচ্ছা তার অফিস আছে, টিম আছে, নির্দিষ্ট করে দায়িত্ব দেওয়া আছে। আপনাদের হোয়াটসঅ্যাপের গ্রুপে কে ইয়ে করতেছে,
বর্তমানে যে প্রান্ত। প্রান্ত আছে, প্রান্ত প্রান্ত। এই তো প্রান্ত থাকবে, কখনো বা নাহিদ ভাই থাকবে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, কখনো রাফসান ভাই থাকবে, কেউ না কেউ থাকবে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। এই যে ব্যক্তিগুলো আছে ওনারাই হচ্ছে যে কোম্পানির পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত, যারা আপনাদের প্রসেসগুলো করবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। ওই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হ্যাঁ, আছে, একবার আছে। এয়ারপোর্টে এসে রিসিভ করছে, হ্যাঁ হ্যাঁ করছে। ঠিক আছে। তো ঠিক এয়ারপোর্টে রিসিভ করা থেকে শুরু করে এই ক্যাম্পে উঠায় দেওয়া, তারপরে একদম গাড়ি পাওয়ার আগ পর্যন্ত ওই যে অফিসিয়াল যে প্রসেসগুলো তারা গাইডলাইন দেবে, মাশাআল্লাহ। ঠিক আছে, ওই হোয়াটসঅ্যাপে। এবার আমার সাথে যেটা হবে, আমার মাধ্যমে আসছেন আমার ফ্যামিলি, আমার পরিবার, আমার ক্যান্ডিডেট, কোনো একটা জিনিস বুঝতেছেন না যে শখ ভাই এই প্রান্ত ভাই এটা বলছে, এটা তো বুঝতেছি না, শখ ভাই ওই জায়গায় যাইতে হবে, এটা তো চিনতেছি না, শখ ভাই এই সমস্যাটা তো করছে, এটা বুঝতেছি না, এই ধরনের যত গাইডলাইন আছে, ঠিক আছে, গাড়ি ভাড়া আগ পর্যন্ত এগুলো আমি আপনাকে দেখাই দেবো, কিন্তু করে দেবে তারা, বা করে দেওয়ার মতো কোম্পানির পক্ষ থেকেই লোক আছে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, একদম ক্লিয়ার করে দিচ্ছি, টেনশনের কোনো কারণ নেই। শখ ভাই মনে করেন যে শখ ভাই ফোনে পাচ্ছেন না, তা কোনো সমস্যা নেই, মেসেজ দিচ্ছেন রিপ্লাই দিচ্ছি না, তা কোনো সমস্যা নেই। আপনাদের কাজ, আপনি যখন একবার এই ইয়াতে ঢুকছেন, এই চেইনে, দুবাই ট্যাক্সির গিয়ার সামনে আছে, পিছনে নাই, ব্যাক গিয়ার নাই, যেতেই থাকবে, ঠিক আছে। আর আলহামদুলিল্লাহ আমাদের কাছে গেছিলেন ভিসার জন্য, ভিসা পাইছেন, আলহামদুলিল্লাহ ভিসা পাইছি। ভিসা 2 নাম্বার না, না, 2 নাম্বার না। এয়ারপোর্ট থেকে ফেরত দেয় নাই, না না না। ঠিক আছে। তারপরে এসে কোম্পানি খুঁজে পাইছেন, হ্যাঁ, পাইছি। কোম্পানির লোক আসছে, কোম্পানি খোঁজা লাগেনি, হ্যাঁ। কোম্পানি আমাদের খুঁজে নিয়ে গেছে, খুঁজে নিয়ে আসছে। ওকে, এখানে ক্যাম্প পাইছেন, ক্যাম্প পাইছি। ক্যাম্পের পরিবেশ ভালো, অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। একদম 5 স্টার হোটেলের মতোই আমি বলতাম আর কি। আসলেই ঠিক আছে, কত পরিষ্কার, নিট এন্ড ক্লিন, হ্যাঁ, বড় বড় রুম। জি জি। তো যেহেতু আমি যেটা যেটা কথা দিয়েছিলাম সেটা সেটা রাখছি, হ্যাঁ। সব ঠিকঠাক আছে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তার মানে বাকি পথটাও সুন্দরভাবেই চলে যাবে। শুধু ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আপনারা যেটা করবেন, কোনো টেনশন রাখবেন না মনের মধ্যে। অনেকেই আছে ফাও টেনশন করে রাতের ঘুম হারাম করে। আবার আরেকটা সমস্যা আছে যে মানে কথায় কথায় খালি ফ্যামিলিরে জানায়, এই এখন এটা হয়েছে, এই এটা হইতেছে না আমার, এই আম্মা আমার এটা হইতেছে না, আম্মা এই সমস্যায় আছে। আরে বাবা, বাপ মারে বউরে এখান থেকে আপনি প্রবলেম, না না, এগুলো প্রবলেম বলা টেনশন না। তারা কোনো সমস্যা সমাধান ওদের দিতে কোনো পারবে? প্যারা দেওয়া যাবে না। হ্যাঁ? আরো টেনশন অনেক, মানে মা বাবারা আরো টেনশন করবে এই হ্যাঁ। বিষয়টা। প্যারাই দেওয়া যাবে না। আমি কি করছিলাম, ঠিক আছে, আমার আব্বু তো ভিডিও দেখে, আমার আব্বু ধরতে পারবে। আমি তখন আমার কিছুই হয়নি, আমি তো আইসা শারজাতে আমাদের 2 মাস একটা ইয়াতে রাখতে হয়েছে, মানে একটা গোডাউন ঘরের মধ্যে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। ওটার মধ্যে আমরা একটা রুমের মধ্যে মনে করেন যে 5-6 জন আসবে, সেই মধ্যে 10 থেকে 20 জনের মতো থাকছি। একটা ফোমের মধ্যে 2 জন ঘুমাইছি, এক খাবারে না 3 জনে খাইছি, ঠিক আছে। এরকম মানবতার জীবনযাপন করছি আমরা 2 মাস, কত কষ্ট করছি। হ্যাঁ, তারপরেও হাল ছাড়ি নাই, কেউ আমাদের খোঁজখবর নেয় না, কেউ জিজ্ঞাসা করে না। হ্যাঁ, ওই যে আপনাদের সাথে আমি এসে দেখা করলাম, এরকম দেখা করার লোকটা আমাদের ছিল না। তো তারপরেও আমরা হাল ছাড়ি নাই, ইয়ে করে রয়েছি আর কি। তা আপনাদের তো এই সমস্যাটা নাই, আপনারা তো প্রথম থেকেই ইয়া পাইছেন। না ভাই, আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট পাইছি, অনেক সাপোর্ট পাইছি। হ্যাঁ, এই দেখেন, হ্যাঁ। হ্যাঁ বলেন, 1 মিনিট, এই দেখেন প্রমাণ দেখেন, এই যে আমাদের এই চিন্তা করা যায়। কয়জন লোক আছে এখানে, হ্যাঁ? কয়জন লোক আছে, 10 থেকে 15 জন। 10-15 জন তো হবেই। এই রুমে এই 10-15 জন আসবে না? হ্যাঁ, এই যে আরো 2 জন ঘুমাইতেছে। আরে সর্বনাশ, এ তো পুরো জেলখানা ভাই। হ্যাঁ, এই যে একটা খাবার আইনা এর মধ্যে ঢাইলা 3 জনে খাইছি, তো সেই কষ্ট করছি আমি। কথা হচ্ছে, তো কষ্ট করতে হবে, কষ্ট না করলে কষ্ট মিলবে কেষ্ট না। মিলবে না। ভাই বলেন, মাঝখানে শোনা ফেলাই। হ্যাঁ, হ্যাঁ, তাই যে আসছি আপনার এখানে, আপনি আসছেন শুনে দেখা করতে আসছি। তো বিষয় হচ্ছে যেটা সত্যি, আমি কিন্তু আপনার মাধ্যমে মাধ্যমে আসেন আসেনি, না, হ্যাঁ। এটা আপনি জানেনই। আপনার সাথে আমি দেশে থাকতে অনেকবার যোগাযোগ করছি, আপনি রেসপন্স করছেন, আপনি আসছেন শুনেই আমি আসছি। আপনি তো যাদেরকে নিয়ে আসছেন, মানে আপনার মাধ্যমে যারা আসছে, আপনি তাদের সাথে দেখা করতে আসছেন। আজকে কয় তারিখ? আজকে 6 তারিখ। 6 6 তারিখ। তারিখ। আমরা আসছি হলো গত মাসের 12 তারিখ, অলমোস্ট 2 মাসের কাছাকাছি, মানে 1 মাস 24 দিন। এর মধ্যে একটা ঈদ গেছে। আমি যার মাধ্যমে আসছি, আমার কাগজ যার কাছে ছিল, যে আমার এই মানে সমস্ত ফাইলপত্র প্রসেস করছে, আজ পর্যন্ত সে আমার 1 মিনিট ফোন দিয়ে জিজ্ঞেস করেন। এই আপনি যে এর মধ্যে আমি নিজেই আপনার সাথে 2 দিন দেখা করলাম, এরপরে হয়তো আমার অজান্তে আপনি আসছেন কিনা আমি শীতের দিনও জানি না। আসছিলাম আমি। আসছে আসছে। না, ঈদের দিন আমি শারজা ছিলাম, মানে এখানে ছিলাম না, তো দেখা হয় নাই। এই যে আপনি আসছেন, এই মানুষগুলোর সাথে দেখা করতেছেন, এটা শুনে খুব ভালো লাগছে। আজকে যে তার 4 কারণে দিন আসছে। আসছে। হ্যাঁ, শুকরিয়া, এই শুকরিয়া। ও যখন বললো যে সব হয়ে আসছে, আমি আসি। না, ওইটাই আমি না, রস ভাই, সত্যি কথা ভাই, আমি 2 মাস হয়েছে আসছি, আমি যার মাধ্যমে আসছি সে একদিন আমার ফোন দিয়ে জিজ্ঞাসা করে নাই। আরেকটা জিনিস ভাই, আমার রুমের মধ্যে আছে ওই যে ওরা এদেরকে কেউ কিছুই বলে নাই, ড্রাইভ টেস্ট বা এই যে সময় টময় কিচ্ছু বলে নাই, টাকা পয়সা এগুলা মানে সব অনেক কিছু হাইড আছে, হাইড রেখে এখানে ভাড়া দিয়ে গেছে।
একজন এখন বর্তমানে ডিপ্রেশন সোহাগ ভাই, একটা কথা বলি আমি। আছে এরকম মিথ্যা মিথ্যা লোকজন আছে, হ্যাঁ। মানে মিথ্যা বললাম 4.5 লক্ষ টাকাও নিছে। আছে। টাকাও বেশি নিছে আর মিথ্যা এই ক্যাম্পেরই লোক আছে 4.5 লক্ষ, 4 লক্ষ 20, 4 লক্ষ 10, 4 লক্ষ। আমাদের কাছে এসে দুঃখ প্রকাশ করছে যে ভাই আমরা এতগুলো টাকা নষ্ট হয়েছে, এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আছে ওগুলো ওই যারা আসে আসলে তাদের একটু যেটা দুর্বলতা হচ্ছে আছে। যার মাধ্যমে যে আসে, আমি কি বলি, আমি এটা বলে দিই, সমাধান করে দিই, এই ভিডিওটা অনেকে দেখবে, তাদের উপকার আসবে। যদি এমন এমন একজন দালালি বলি, দালাল বাংলায় দালাল বলি, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা একবারে সম্মান দেওয়া হবে। হ্যাঁ, এরা কি করে, আপনার অফিস চিনাবে না, এজেন্সি চিনাবে না, হ্যাঁ। ঠিক আছে, হুম। আপনার ঘর থেকে বেরোতে দেবে না, সব ঘরে এনে এনে দেবে, ঠিক আছে, এরপরে এয়ারপোর্টে উঠাই দিয়ে শেষ। এই ধরনের লোকগুলো এতগুলো টাকা নিতে পারে। তাহলে এই সম্পূর্ণ দোষ যদি আমি শুধু ওই লোকটা দিই, তাহলে ভুল হবে। যে এই কাজটা করতেছে, যার মাধ্যমে ধরেন এই ছেলেটা আপনার এই কাজটা করতেছে, আপনার অফিস চিনান না, এজেন্সি চিনান না, কিছু চিনান না, এটা ওর দায়িত্ব না চিনে নেওয়া, বুঝে নেওয়া, হ্যাঁ, এটা আমার দায়িত্ব। অবশ্যই ওর গাফিলতি আছে। গাফিলতি আছে। তাহলে তুমি যে এসে দুঃখ করতেছে, ওরে জিগাইও যে তুমি কেন খোঁজ খবর না। এটা ওর মিস্টেক হয়েছে। এই যে আমার ব্যাপারটা আমি বলি, আমি আলানাস ওভারসিজ নামে যে একটা এজেন্সি আছে, এটা আমি জানি না। আচ্ছা, তখন আমি আমার যে সুনামগঞ্জের টিটিসি আছে, এখান থেকে একটা নিয়োগ পাইছি। নিয়োগ পাওয়ার পরে আমি ঢাকা বিকে টিটিসিতে গেছি, ইন্টারভিউ দিছি, ইন্টারভিউতে এলাও হয়েছি, মেডিকেল করছি। তখন ওই যে শফিকুল আঙ্কেল, ওনার সাথে পরিচয় হয়েছে। এর আগে অন্যান্য যে লোক আছিল, তারা যে কার্যক্রমটা চালাইছে, তার সাথে পরিচিত হয়েছে, কিন্তু এতটা মানে আশ্বস্ত হইতে পারছি না যে এটা একটা সঠিক। হ্যাঁ, তখন ওই যে আঙ্কেলের সাথে যখন কথা হয়েছে, তখন যে বুঝতে পারলাম যে কত সঠিক, তবে মনের মধ্যে কিছু একটা আছে। বললাম কি, যাইলাম আপনাদের অফিসে যাইলাম। ওইখানে তো আবার ওই সময় লোক ছিল না, মনে হয় তেমন একটাই আসছিল না। তুই আশেপাশে মানুষকে জিজ্ঞেস করছি, না আছে, ওরা বলছে না আছে, ঠিক আছে। তখন 50,000 টাকা জমা দিছি, কাগজপত্র সব জমা দিছি। যখন 3-4 মাস গেছে, হবে 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 ফোন দিলে হবে, তখন মনের মধ্যে একটা মানে অন্যরকম কাজ করতেছে। তখন তো খুব চিন্তা, হ্যাঁ 50,000 টাকা চলে গেছে, আর অন্যদিকে আমি টাই করলে 2 দিনও হয়ে যেত, আমি ভালো দেশে যেতে গিয়ে পারতাম, বুঝছেন নি? এরকম করতে করতে তখন আমার আব্বারে পাঠাইছি যে অমুক জায়গায় যাও, অমুক জায়গায় পাঠাইছি। তখন গিয়া তো মানে মন একবার ভরে গেছে, হ্যাঁ এত সুন্দর একটা অফিস, এই অফিসের মধ্যে তারা এত সুন্দর কার্যক্রম করে, এখানে কি 2 নম্বর করতে পারবো? এরা এই অফিস ফালায় এই অফিসের যে সিকিউরিটি তো অনেক টাকা দেয়া, এটা করা লাগে, কিন্তু এটাই সঠিক হইব। তখন টাকার লেনদেন করলাম, করার পরে অনেক কাহিনী হয়েছে। সব বাইরে আমি ফোন দিছি, মাসুম বাইরে ফোন দিছি, এরপরে অনেকজনে ফোন দিয়া মানে মনের মধ্যে অনেক হইলো, ওর বিশ্বাস করতে অনেক ইয়া হয়েছে, বিশ্বাস করতে অনেক মানে ঝামেলা হয়েছে। ওর কাছে মনে হয়েছে যে কিন্তু মনে হয় এখন টাকাটা যারা আমার খেয়ে যাবে, মানে নতুন আসবেন, মানে তাদেরকে বলি, মানে আনাজের মাধ্যমে যদি আসেন, একবারে নির্ভুল, এতে কোনো মানে ঝামেলা নাই। আপনারা সুন্দর মতো আসবেন, এয়ারপোর্ট পর্যন্ত, একবারে এই দুবাই পর্যন্ত আপনারা ফুল সাপোর্ট পেয়ে যাবেন। আপনার বাড়ি কোথায়? ঠিকানাটা না দিলে। সুনামগঞ্জ, আমার বাড়ি সিলেট সুনামগঞ্জ, সিলেট সুনামগঞ্জ। আচ্ছা, ওইখানে আপনি একটু আমার মনে হয় আপনার বাড়ি সিলেট সুনামগঞ্জ, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে জেলা শেরপুর। শেরপুর। আমি একটা কথা বলতে আচ্ছা, চাই। আমার বাড়ি রাজশাহী। আমি একটা কথা বলি ছোট্ট করে, শেষ করুক। তো সেটা হলো যে কথাটা বলছে যে বিশ্বাস, এই বিশ্বাসটা আসলে টাকা কাউকে দিলে বিশ্বাস কারো থাকে না, হ্যাঁ, ঠিক আছে। মানে ফ্যামিলি থেকে প্রেশার আছে, তো তোর যে 50,000 টাকা দিলাম, তুই 50,000 টাকা পানিতে ফেলে দিয়ে আসলি, মনে হয় মেরে নেবে 50,000 টাকা। তো আমরাও এরকম ভুক্তভোগী, যে ফ্যামিলি থেকে অনেক চাপ দিছে, এমনও প্রেশার দিছি সোহাগ ভাইকে, আঙ্কেল রে, টাকা মনে আপনি মেনে নিলেন আমারে, ঠিক আছে। তো আমাদের ভিতরে একজন প্রমাণ আছে, সেটা হলো শরীফ নামে একটা ছেলে, সে টাকা তুলে নিয়েছে, সে একটু বেয়াদবি করছে শুনেছি আমি, টাকা তুলে নিয়েছে। তো শরীফটা আমি বলছিলাম, এটা তুমি অন্যায় করছো, বড় অন্যায় করছো, হ্যাঁ, কারণ তোমার নিজের প্রতি তোমার বিশ্বাস নাই, তুমি অন্যকে কিভাবে বিশ্বাস করবা, ঠিক আছে। তো এখন সে সৌদিতে গেছে, সৌদিতে যে তার ভিতরে সে নিজের বিশ্বাসই সে বিশ্বাসিত না, এমন অবস্থা। এখন আমাকে পস্তায়, ভাই
আপনারা ভিসা পেয়ে গেলেন ভাই। আমি খুব কষ্টে আছি ভাই, আমাকে ফোন দিয়ে তাই কয় আমি খুব কষ্টে আছি ভাই, আমি কেন যে টাকা তুললাম ভাই। আমি কইলাম যে আমার কথা যদি শুনতেন সেই সময়, যেমন আমার কথা যে শুনেছে আলামিন, এখন ওই সারজাইতে আছে, আলামিন শুনেছে, এই ভাই শুনছে, আর তারপরে আনোয়ার ভাইয়ের ভাই যেহেতু ভিসা পাইলো শেষ পর্যন্ত, এরা কি প্রেশার ঠেট, কিন্তু সব আমার কথা শুনে এরা কিন্তু টাকা তোলে নাই, আর শরীফ মাতবরি করে আমাকে ওভারটেক করে ওই যে টাকাটা তুলছে, হ্যাঁ তুলে আজকে সে ধরা খাইছে। তাই ওই জন্য আলানাসে যদি কেউ টাকা না দিয়ে দেখা না করে তা ভিসা আসবেই, এটা গ্যারান্টি। আমি রাত্রের পোলা, আমি এটা গ্যারান্টি দিলাম আসবে আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা আপনাদেরকে না যাই, ভিসার প্রচার করতে আসি নাই, আপনাদেরকে না না রে, ভিসা পৌঁছার জন্য না ভাই, এটা গর্ব করে বললাম, বুঝছেন, গর্ব করে বললাম। ভাই আমি আশা বুঝলে কি বলবে? হ্যাঁ, আমরা যারা গ্রাম অঞ্চলের মানুষ যারা আছি, তো তারা আসলে কি এজেন্টকে আমরা কিন্তু বিশ্বাস করতে পারি না। কেমন, এখানে একটা বিষয় আছে, এজেন্টকে আমরা চিনি না, জানি না। গ্রামের সরল সোজা মানুষ যারা আছে তারা এজেন্টকে কিন্তু চিনে না। এজেন্টরা করে কি আপনার এজেন্ট সেই সুযোগটাই নাই। সেই সুযোগটা নাই, কিন্তু দালাল মানে এলাকার লোকজন, গ্রামগঞ্জের লোকজন শুধু খোঁজে দালাল। আর আমি মনে করব দালালের কাছে কোনো সময় টাকা লেনদেন করবেন না, কারণ এজেন্টের মাধ্যমে যদি আপনি লেনদেন করেন 100% আপনার টাকা মার হবে না, আর যদি দালালের মাধ্যমে যদি আপনি লেনদেন করেন 100% আপনার টাকা মার হবে। আর টাকাও বেশি লাগবে, আপনি যে বিদেশ আসবেন টাকাও বেশি লাগবে। আর এজেন্টের মাধ্যমে যদি আপনি আসেন বিদেশে, যে কোনো এজেন্টের মাধ্যমে আসবেন, আপনার অনেক টাকা, অনেক টাকা বেঁচে যাবে। তো আমরা কিন্তু আসলে এজেন্ট আলানাস চিনি না, কিন্তু আমরা কিন্তু কেউ আলানাস চিনি না, আমরা একমাত্র চিনি সোহাগ ভাইকে। সোহাগ ভাইয়ের মুখের একটা কথা যে ভাই আমি দূর দেশ থেকে ভিডিও করে বলতেছি ঠিকই, কিন্তু আমার কথা বিশ্বাস করবেন না, আপনি বাস্তব প্রমাণে সবকে যাচাই করে তারপরে আপনি টাকা দেন। সবার এই কথাটা খুব ভালো লাগছে আমার, সেই দিন এই যাচাই বাছাই করে তারপরে ভাই আমার টাকায় জমা দিছি। এই জিনিসটা আপনার সবচেয়ে বেস্ট, যে আপনি সবাইকে যাচাই করতে বলেন, এটাই আমাদের কাছে সবচেয়ে ভালো। আমরা কিন্তু আলানাস চিনি না, আমরা চিনি সোহাগ ভাইকে। আমার শফিক সাহেব বলছে তোমার বাড়ি হলো রাজশাহী, আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, তুমি কিভাবে সোহাগের সাথে পরিচিত? আমাকে কিন্তু প্রশ্ন করছে, হ্যাঁ তুমি আমাকে চিনতে পারো, হ্যাঁ চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী পাশাপাশি, তুমি আমাকে চিনতে পারো, সোহাগকে তুমি কিভাবে চিনলা? তাই বলতেছে। হ্যাঁ আমি বললাম যে আঙ্কেল সোহাগ ভাইরে আমি চিনছি ইউটিউবে, হ্যাঁ তারপরে ওনার কথা দেখে আমার বিশ্বাস হয়ে গেছে উনি ভণ্ড না, প্রতারক না, উনি অনেক ভালো মানুষ, ঠিক আছে। এই জন্য এই বিশ্বাসের উপর চলে এসে আমি এই আলানাস আজকে ঢুকছি, ঠিক আছে। 1 মিনিটের গল্প আমি এটা বলি, বেশি না 1 মিনিট। আমি যখন 2023 সালে 7 ফেব্রুয়ারি দুবাইতে ট্যুরিস্ট ভিসায় আসলাম, তো আমার হচ্ছে দুলাভাই, নিজের দুলাভাই, তিনি হচ্ছে দুবাই ট্যাক্সিতে চাকরি করে আজকে 12 বছর ধরে। তো তখন আমি আসার পরে ভিসা করতে পারি না, ট্রান্সফার করতে পারি না। তো আমার দুলাভাইকে আমি বলছিলাম যে ভাই আমাকে দুবাই ট্যাক্সি ঢুকাই দেন, নাহলে ফুড ডেলিভারির কাজে যে কোনো একটা ঢুকাই দেন। তো আমাকে যাই হোক উনি ঢুকাই দিছিল না। তো তখন থেকে আমি সোহাগ ভাইয়ের ভিডিও দেখতাম, যে আমি যদি সোহাগ ভাইয়ের সাথে দেখা করে যদি একটা ভিসা প্রসেসিং করতে পারতাম। তো আমি চিন্তা ভাবনা করছিলাম যে 2023 সালে সোহাগ ভাইয়ের সাথে দেখা করে একটা ভিসার সিস্টেম করব, কিন্তু দুর্ভাগ্যের কপাল, তো আমাকে দেশে চলে যাইতে হয়। দেশে চলে যায়, আমি 1.5 বছর ওয়েট করার পর মানে 1.5 বছর আমি সোহাগ ভাইয়ের ভিডিও দেখি। দেখার পরে আমি যখন 28 জন ইন্টারভিউ হয়, তার আগেই সোহাগ ভাইয়ের সাথে আমার কথা হয়। 1.5 বছর ভিডিও দেখছি, 1.5 বছর না 3 বছর ধরে ভিডিও দেখি সোহাগ ভাইয়ের। আমি ওই যে ফার্স্টে যখন দুবাই আসছিলাম, তখন যদি আমি সোহাগ ভাইয়ের সাথে যদি যোগাযোগ করতে পারতাম, তখনই আমি ঢুকে যাইতে পারতাম। আসলে কিন্তু আমার যে দুর্ভাগ্যের কপাল, আমার দেশে চলে যাইতে হয়। আসলে তো ফের আবার দেশ থেকে সোহাগ ভাইয়ের মাধ্যমে ভাই জানে। আপনি যে আসছেন আমাদের এখানটা, হ্যাঁ ঠিক আছে, আমাদের খুব ভালো লাগছে ভাই, এত ব্যস্ত মানুষ আপনি, হ্যাঁ এত সবার পাশে থাকতে পারি। আর আমরা কথা বলি, আপনারা আসছেন এখানে টেনশন বাড়িতে রেখে আসছেন, না যদি না রেখে আসেন তাহলে একটা সুটকেসের মধ্যে তাহলে আমরা ধরে দেন। আপনাদেরকে আপনাদের জীবন একটা সুন্দর সময় উপহার দিছে, একেবারে মিনিমাম 6 থেকে 7 মাস একটা সুন্দর সময় পাইছেন, এই সময়টাকে উপভোগ করেন, ঠিক আছে। যতটুকু যে প্রসেস, যতটুকু পড়াশোনা করার আমার ভিডিও আছে, আরও আপনার স্কুল থেকে পাবেন, এগুলো দেখে টুকটাক প্র্যাকটিস করেন, ঘুরেন ফিরেন, এনজয় করেন। আপনাদেরকে এখানে অনেকে বলবে যে আইডি কার্ড হওয়ার আগে বাইরে হও না, পাসপোর্ট নিয়ে বাইরে হয়েও, এগুলো কিচ্ছু না, আপনার হাতে কিচ্ছু নাই। আপনার কোনোদিন পুলিশ যদি জিজ্ঞাসা করে, আপনি শুধু পাসপোর্ট নাম্বারটা বলবেন, সাথে সাথে আপনার কুষ্টি বের করে ফেলবে সে, আপনি
কবে ঢুকছেন, কোন কোন কয়েক ঘন্টায় কোন মিনিটে ঢুকছেন দুবাই শহরে, কী কাজে ঢুকছেন, সব তার কাছে এই দেশে সিস্টেমে আছে। আচ্ছা আচ্ছা আর আপনি এখানে কোনো অপরাধ করবেন না, আপনার কোনো শাস্তি নাই, আপনার চলাফেরাতেই আপনি সে পুলিশ ধরবে, বুঝতে পারবে যে আপনার মধ্যে কোনো প্রবলেম নাই। ঠিক আছে, নির্ভয়ে আপনি হাফ প্যান্ট পরে ঘুরেন, স্যান্ডেল পরে ঘুরেন, দুবাই শহর স্বাধীন দেশ, 100% সেফ। আসলে আসলে ঠিক আছে, এই দেশে কোনো ভয় নাই। আসলে আমরা এই Okay? একদিন একটা জিনিস নিষেধ আছে এই দেশে, ঠিক আছে, দুইটা জিনিস নিষেধ আছে। একটা হচ্ছে মাদক বিক্রি, আচ্ছা ঠিক আছে, মাদক এখানে খাইতে পারে, হ্যাঁ, এখানে এদেশে ওপেন দেশ, সবাই যেখানে ইয়ে করতে আসে, খায়া কাউকে ডিস্টার্ব করা যাবে না। ওকে, কারোর সাথে মারামারি করা যাবে না, কারো ব্লাড বের করা যাবে না। যদি আপনি কারো মারামারি করে তারে জখম করেন, তাহলে আপনি সাথে সাথে বাংলাদেশ চলে যেতে হবে, কোনো মাপ নাই। আপনি যদি মাদক বিক্রি করতে গিয়ে ধরা খান, আপনি সাথে সাথে দেশে চলে যেতে হবে, কোনো ক্ষমা নেই এইসব বিষয়গুলো। এছাড়া আপনি সারাদিন 24 ঘন্টা ঘুরেন, কোটি কোটি টাকা নিয়ে ঘুরেন, এই দেশে আপনার কেউ জিজ্ঞাসা করবেন না। একটা ফোন দিতে দেরি 999 সেকেন্ডের মধ্যে পুলিশ আসবে এখানে, এত সেফ কান্ট্রি। একদম মরুভূমির মধ্যে দিয়ে হাঁটেন, মনে হবে যেন এখানে একটা চিন্তা করে এসে আমার সব লয়ে যাবে, কেউ আসবে না, ঠিক আছে। কিন্তু সেই মরুভূমির মধ্যে একটা পুলিশের ফোন দেন, উইরা হইলেও পুলিশ চলে আসবে, ঠিক আছে। এই দেশ হলো এত কঠিন দেশ, ঠিক আছে। তো নিশ্চিন্তে ঘোরাফেরা করেন, এনজয় করেন, আর পড়াশোনা করতে থাকেন। যেই প্রসেসগুলো দুবাই টিকিটে আছে সেগুলো অটোমেটিক একের পর এক হতে থাকবে, ঠিক আছে। আমি সবারই কথা বলার পরেও দেখি যে অনেকে আমার খালি মেসেজ দেয়, সব ভাই ওর ওইটা হয়েছে আমার হয় নাই, ভাই ওইটা আগে হয়েছে আমার পরে হইতেছে, হ্যাঁ। কিন্তু হচ্ছে যে এটা ধাপে ধাপে হইতে থাকবে। এই প্রসেসগুলো দুবাই ট্যাক্সির আন্ডারে হয়, দুবাই ট্যাক্সির হাতে হয়, ঠিক আছে। যদি দুবাই ট্যাক্সি আমাদের হাতে দিয়ে দিত, এই নাও তোমার এই ক্যান্ডিডেটরে আমার খালি রেডি করে দাও, তাহলে তো আমরা কাউরে বসা রাখতাম না। না 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 ঠিক আছে, আজকে তো এটা শেষ হয়েছে, কালকে ওটা মার, কালকে ওটা শেষ হচ্ছে, তাহলে পরশু দিন এটা কর, কইলে যত জলদি পারতাম ওরে গাড়িতে বা গাড়িতে, হ্যাঁ, ইনকামের ট্যাক্সি, রাস্তা দিয়ে হ্যাঁ। দিতাম। কিন্তু দুবাই ট্যাক্সের নিজের হাতে আন্ডারে নেওয়া, ব্যাচ আকারে, গ্রুপ আকারে এবং পেমেন্টের বিষয় আছে, টাকা পয়সার বিষয় আছে, এগুলো আস্তে আস্তে ধাপে ধাপে দিয়ে দিবে, ঠিক আছে। আর কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু টেকনিক আছে আগে পরে করার, কার কাছে গেলে, কারে ধরলে, কারে বললে একটু আগে হবে পরে হবে, এগুলো আমরা শেখাই দিব। সিনিয়র সাহেবরা আছে, তারা আপনাদের থেকে একদিন আগে হইলো অবশ্যই আসছে, senior, ঠিক আছে, তারা আপনাদেরকে যেভাবে দেখাই দিবে ওইভাবে করবেন, সব অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে। সো নো টেনশন, আচ্ছা। চেহারাটা যেন আরো সুন্দর হয়ে ওঠে। হবে 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 এই 2-2.5 মাসে হ্যাঁ। অর্ধেকের বেশি শুকায় গেছে ভাই, 2-2.5 মাসে আর মোটা হয়ে যাবেন। হ্যাঁ, স্বাস্থ্য বেড়ে আচ্ছা, যাবে। এখন এই গ্রুপে হট টয় টেস্টের কথা কবে বলছে? টয় টেস্টের কথা আজকে গ্রুপে দিয়েছে, বলেছে যে এই যে টয় টেস্টের জন্য, কিন্তু সোমবারে মনে হয় সম্ভবত করতে পারে, সোমবারে করতে পারে। হ্যাঁ, ডেট দেয়নি আর কি, ডেট ঠিক দেয়নি আছে। যে আপনারা এইভাবে প্রস্তুতি প্রস্তুতি নেন, নেন। হ্যাঁ, তাই বলছে। যাই হোক, ছবি তুলতে বলছে সবাই। হ্যাঁ, ছবি তুলতে বলছে, হ্যাঁ। ঠিক আছে, আর কারো কিছু জানার আছে? না ভাই আপনি আইছেন হ্যাঁ, যারা যারা মানে বাইক লাইসেন্স মানে আশাবাদী ওই সময় কিছু না বলে যান যারা বাইকে আসছে, এই যেমন বাইকে তো শুক্র আসছে, হ্যাঁ, বাইকের মধ্যে কি জানতে চাও বলো? মানে কিভাবে করলে প্রসেসগুলো খুব তোমাদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে পরীক্ষা একটাই, আমাদের ট্যাক্সিতে 4টা পরীক্ষা, হ্যাঁ তোমাদের খালি লাইসেন্সের থিওরি টেস্টটা পার করতে পারলে আর কোনো পরীক্ষা নেই। এবার তুমি যদি ভালো বাইকার হও, ভালো বাংলাদেশে চালাইছো, কনফিডেন্স আছো, হ্যাঁ ওস্তাদ যা শিখাইছে তাদের যদি মনোযোগ দিয়া শিখা, দ্রুত লাইসেন্স পাইতে পারো 2 মাসের মধ্যে, ঠিক আছে। তবে যদি তোমার নতুন হই লাইসেন্স একদম নতুন হলে তো সমস্যা, তুমি কি কখনো বাইক চালাও না? হ্যাঁ চালাইছি হ্যাঁ, তাইলে পারবা, কারণ একদম নতুন যারা হয় বাইকে ব্যালেন্স করতে পারে না, বাইকে ওইটা কোমর সোজা করে বসাটা একটা কঠিন, এটা বুঝি হ্যাঁ ঠিক আছে। এটা যদি হয়ে থাকে তাহলে তুমি আরো ভালো পারবা, নতুনরা আরো এখানকার ওস্তাদদের যে কমান্ড এটা ভালো ধরতে পারে, ট্যাক্সি হোক আর বাইক হোক। আপনি বাংলাদেশে অনেক সিনিয়র ড্রাইভার 10 বছর 20 বছর ধরে গাড়ি চালান, আপনার লেগে সমস্যা, অনেকে মনে করে এটা আমার সুবিধা, কিন্তু এটা সমস্যা। কি সমস্যা? আপনার মাথায় বাংলাদেশের স্টিয়ারিং একদিকে, বাংলাদেশের রাস্তার সাইড একদিকে, হেঁটে ঢুকে আছে, এখন আপনার নতুন করে এই সাইডে স্টিয়ারিং, এই সাইডে রাস্তা, এখন তো আপনার মাথায় ঢোকে না। ওস্তাদ খোলা করে ডাইনে আমরা জানবো আমি, কালকে ডাইনে আমরা জানবো আমি, ঠিক আছে। আজকে আমি একটা রাউন্ড আপনার ঢোকার সময় আমাকে বলছে লেফটে যাইতে, আমি রাইটে চলে এই ঠিক আছে। আজকে আমি ভুল করছি। তো যারা নতুন, তোমার যেটা প্রশ্নের উত্তর, যারা নতুন কম পারে তাদের লেগে সুবিধা, তারা আরো ভালো ফ্রেশ। আমি কিন্তু ভাই আবেদন ভাই হ্যাঁ, আমি কিন্তু কোনোদিন বাংলাদেশে প্রাইভেট কার চালাই না, মোটরসাইকেল চালাইছি, টেনশন কিন্তু আমি এখানে আইসা এখন 2 বছর ধরে গাড়ি চালাইতেছি। সব ভাই। হ্যাঁ, আমাদের সাথে যারা আসছে অলরেডি 2জন লাইসেন্স পেয়ে গেছে হ্যাঁ। মোটরসাইকেলে, শুনলাম। একজন পাইছে 14 দিনে, একজন পাইছে 21 দিনে। হ্যাঁ, ইয়া হয়েছে, আমি শুনছি যে 14 দিনে পাইছে, লাগে নাকি সিওয়াই সাথে দেখা করে গেছে স্যার। দিনে হ্যাঁ 14 দিন। তো এরকম একটা স্পিড রাখো মনের মধ্যে, ইনশাআল্লাহ Literally। ইনশাআল্লাহ ভাই ঠিক আমার আছে? মগার থেকে হয়ে গেছে হয়ে গেছে না, তো তোমার শেষ, নদী পার হয়ে গেছে, আশা কিছু লাগবে না। আর বাইকে লাগো, লাইসেন্স পাইলেই 1 মাসের মধ্যেই মোটরসাইকেল। ইনশাআল্লাহ আর ট্যাক্সি লাগো ব্যাপারে বলি, ট্যাক্সি লাগো যে শুনছেন, শুনে আসছেন বা এখানে এসে আপনার অনেক ভয় দেখাবে, 14 মাস 15 মাস হয়ে রয়েছে, এগুলো অতীত। যখন কোম্পানি লাইসেন্সের টাকা দিত তখনকার সময়কার কথা, ঠিক আছে। এখন আপনি নিজে টাকাটা পকেটে করে নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ। টয় টেস্টার দেওয়ার সাথে সাথে গিয়েই
স্কুলে ফাইল ওপেন করে ফেলবেন। একদম আপনার আইডি কার্ড আসে নাই, মেডিকেল হয় নাই, তার আগে ফাইল ওপেন। ঠিক আছে, আপনার নামে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে ইমেল চলে গেছে স্কুলে যে ইবাদত শেখ দুবাই ট্যাক্সির ভিসাদারি, বাস খালি লাইসেন্স হতে দেরি, লাইসেন্স পাওয়ার পরে 2 থেকে 3 মাসের একটা প্রসেস, তারপরে গাড়ি পেয়ে যাবে। 7 থেকে 8 মাসের বেশি লাগবে না এখন, নিজের টাকা লাইসেন্স করতেছেন যেহেতু। আলহামদুলিল্লাহ। এবং আমি সোহাগ আপনার সামনে বসে রয়েছি, হ্যাঁ আমরা কোম্পানির কাছ থেকে লাইসেন্স নিছি, মাগনা নিছে, টাকা কাটেন না, 13,000 টাকা শোধ করতেছি এখন আমার অ্যাডমিন লোন কাটতেছে 500 টাকা করে, মাসে কত করে? 500 টাকা করে কাটবে। 500 টাকা করে। প্রথম 6 মাস কাটবে না, সপ্তম মাস থেকে কাটবে। তা আপনাদের সেই এত টাকা দেওয়া নাই, আপনার সবচেয়ে বড় যে লাইসেন্সের টাকাটা সেটা আপনারা দিয়ে দিচ্ছেন, হ্যাঁ ঠিক আছে। এবং বাকি যে অল্প ভিসা, মেডিকেল, এমার্জেন্সি, এগুলো আহামরি টাকা পয়সা না, ঠিক আছে। আর দেখেন এই লাইসেন্সের টাকা আমার কাছ থেকে কাটবে, আবার আমার এই মাসের পর মাস বসায় রাখে। কয়দিন আগে দেখেন জিগায় এখানে 400 থেকে 500 পোলাপানকে 5 মাস বসায় রাখছে, স্কুল ওপেন দেয়নি। এই 5 মাসের মূল্য নাই, এই 5 মাস থাকতে হয়েছে, খাইতে হয়েছে, হ্যাঁ। চলতে হয়েছে না, আস্তে আস্তে পকেটে এই টাকাটা তো আপনার কাছ থেকে কাটবেই নাকি। এমন তারা যে আপনার দান খরচ করে দিচ্ছে, আপনার কাছ থেকে কাটবে না, তাহলে একটা কথা ছিল। তো এই সময় নষ্ট কোনো মানে আছে? যাই হোক, ওই সিস্টেম বাদ করে দিয়েছে। আরেকটা সুবিধা আছে, দুবাই শহরে যে কোনো স্কুলে যান, একটা আনলিমিটেড প্যাকেজ, মানে আপনি যতবার ফেল করেন ততবার আপনার পরীক্ষা দিবে লাইসেন্স পাওয়া পর্যন্ত। এটা বলে আনলিমিটেড প্যাকেজ, 9 থেকে 9,500 টাকা নিচে নেয়, ঠিক আছে। সেটা আপনাকে 5,300 দিরহামে কোম্পানি 50% ছাড়ে করে দিচ্ছে, ঠিক আছে। যাক, আপনার টাকা পয়সার সমস্যা, আপনার একটা 50% ছাড় করে দিছে, হ্যাঁ, আপনার ফুল দেওয়া লাগবে না, কত সুবিধা, ঠিক আছে। আপনি অর্ধেক দেন, 9,500 টাকার জায়গায় 5,300, অর্ধেকে পাইছেন। হ্যাঁ, 5,300 টাকা হ্যাঁ, এবার আপনি আরেকটা সুবিধা দেখেন, আপনি যদি দুবাই ট্যাক্সি ছাড়া অন্য জায়গায় বাইরে আপনি অন্য কোনো ভিসায় আসেন, এবার একটা লাইসেন্স নেবেন, 9,500 টাকা তো লাগবেই। এই আপনার এই ঘুরাইতে এই ক্লাস দিবে তো দিবে না, ওই পরীক্ষা দিবে তো দিবে না, হ্যাঁ, 1 বছর লাগবে এই স্কুলগুলা, এই দেশের স্কুলগুলো এত আর কি। কিন্তু দুবাই ট্যাক্সি যখন আপনাকে একটা স্কুলে পাঠাইছে, টাকা তো আপনি 50% পাইছেনি, হ্যাঁ। আবার স্কুল এখান থেকে ইমেল দেওয়া আছে, অর্ডার দেওয়া আছে, হি ইজ মাই ক্যান্ডিডেট, আমার ড্রাইভার, ভবিষ্যৎ ড্রাইভার, এটা দিয়ে আমার কামাইতে হবে, সো তুমি এর বেশি দিন আটকে রাখতে পারবে না। থেকে সর্বোচ্চ 4 মাসের মধ্যে, যদি আপনি অনেক ফেলও করেন তাও 4 মাসের মধ্যে বেরিয়ে যাবেন। আর যদি ধাপ পাস করে ফেলেন, তাহলে 1.5 মাস লাইসেন্স নিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি এক চান্সে পাস করো, হ্যাঁ, দিন দুনিয়া সব এক জায়গায় রাখো, কনসেন্ট্রেশন, ঠিক আছে, তাহলে বাস হবে সম্ভব, ঠিক আছে। এই যে আপনাদের সামনে বসে আছে আমাদের ক্যামেরার পিছনে সজীব সাহেব, 6 মাসে গাড়ি না, পাইছে। সজীব ভাই তো তাও 1.5 মাসের একটা সময় আমি তো নষ্ট হয়েছে। সজীব ভাই তাও- দেখে তো অবাক হয়ে গেছি যখন ভিডিও দেখছি, সজীব ভাই এত তাড়াতাড়ি পেয়ে গেল সবকিছু। হ্যাঁ, আর আমরা এখন তো দুবাই পৌঁছাতে পারলাম না, অথচ ভিডিও দেখে। সেদিন আমার সাথে আসছিল, আমি সাথে করে নিয়ে আসছি। হ্যাঁ, আপনার সাথে এসছে। তাই হচ্ছে বিষয়, সম্পূর্ণ মনোযোগ একদিকে রাখো, ইনশাআল্লাহ ভাই। সব সহজ হয়ে যাবে। আর বিন্দাস এনজয় করো, ঠিক আছে। উঠি ভাই, হ্যাঁ, ভাই খাওয়া দাওয়া করেন ভাই। খামো।